বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর থার্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে। আর অলরেডি আমরা সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে অনেক কিছু কথা বলেছি। আমরা কথা বলেছি কেন আমরা সাবজেক্টিভ ড্রয়িং করব, সাবজেক্টিভ ড্রয়িং বলতে আমরা কী বুঝি আর কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভাবে সাবজেক্টিভ ড্রয়িং করবো। কারণ সাবজেক্টিভ ড্রয়িং করতে হলে কিন্তু আমাদের কিছু স্টেপ কিন্তু ফলো করতে হবে। আর মেনলি আমরা সাবজেক্টিভ ড্রয়িং করে থাকি হচ্ছে কম্পিটিশানে। তো সেক্ষেত্রে কম্পিটিশানের সময়ের সাথে সাথে আমাদেরকে কীভাবে কাজটা কমপ্লিট করতে হবে। কারণ প্রচুর স্টুডেন্টরা থাকে যে এত ভালো প্র্যাকটিস করে যে কম্পিটিশানে ইনকমপ্লিট করে চলে আসে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুবই দরকার। কিন্তু আজকে আমরা যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে একটা টপিকের মধ্যে কনসেপ্ট বিল্ড করবো। যে হ্যাঁ, তোমাকে সাবজেক্টিভ ড্রয়িংয়ে কী হলো যে তোমাকে একটা টপিক দিল, হতে পারে তোমাকে 3টে দিল, তার মধ্যে একটা তোমাকে পিক করতে হলো। আর অলরেডি আমি এটাকে নিয়ে কথা বলেছি যে যদি তোমাকে বেশ কিছু টপিক দেয় তো তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে হ্যাঁ, কোন টপিকটার সাথে আমি খাপ খাওয়াতে পারছি, কোন টপিকটার সম্বন্ধে আমি জানি, কোন টপিকটাকে নিয়ে ভাববো তো আমার মাথার মধ্যে একটা সিন ডিফাইন হবে। আমাকে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ, এই টপিকটা যখন আমি মাথায় ভাবছি তার মানে আমাকে কিছু একটা সিন আসছে, কিছু একটা স্টোরি আমার সামনে উঠে আসছে। তো এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় কিন্তু মেনলি বুঝতে হবে যে হ্যাঁ, একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের জন্য কিন্তু আমাকে অনেক কিছু কিন্তু ভাবতে হয়। এমন নয় যে জাস্ট হ্যাঁ পেন্সিল নিয়ে লেগে পড়লাম, জাস্ট করে দিলাম। সাবজেক্টিভ ড্রয়িং যতটা না তোমার পেন্সিলের মধ্যে দিয়ে প্র্যাকটিস হয় তার থেকেও বেশি কিন্তু তোমার মাথার মধ্যে দিয়ে প্র্যাকটিস হয়। আর সমস্ত কিছু করতে হলে তোমার মাথা তো খাটাতেই হবে, সেটা পড়াশোনা হোক, সেটা ছবি আঁকা হোক, সমস্ত কিছু। তো এটা কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। এবার দেখো নর্মালি কী হয় যে ধরো তোমার কাছে 3টে টপিক আসুক বা একটা টপিক আসুক, আমি ধরে নিচ্ছি খুবই খারাপ অবস্থা, আমার কাছে একটাই টপিক এসছে। কারণ যত বড় হবে না তত তোমার কাছে একটাই টপিক আসবে, এরকমই আসবে। আর তোমাকে বলবে যে তুমি এই সম্বন্ধে জানো না, ওই সম্বন্ধে জানো না, এটাকে কীভাবে ডিফাইন করতে হয় জানো না, হ্যান প্যান ধ্যান করে তোমাকে অপমান শোনাবে। তো এটা খুবই কমন ব্যাপার, যত তুমি বড় হবে তত তুমি বুঝতে পারবে। কিন্তু এটা ঠিক যে তোমার কাছে একটা টপিক আসলো তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আসলো যে তুমি এই টপিকটাকে কীভাবে ডিফাইন করছো, তুমি বাকি থেকে কত ভালো করে ডিফাইন করছো। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে কারণ ইটস অল অ্যাবাউট কম্পিটিশান, যে তোমাকে বুঝতে হবে। কারণ এমন নয় যে হ্যাঁ কম্পিটিশানে পার্টিসিপেট করেছি এটা আমার জন্য ভালো, তো আমি পার্টিসিপেট করেছি। এটা প্রত্যেকে একটা প্যানানি কথা বলে, এটা আমিও যদিও অনেককে বলেছি যে কম্পিটিশান জেতার জন্য নয়, কম্পিটিশান প্র্যাকটিসের জন্য, কম্পিটিশান এক্সপিরিয়েন্স করার জন্য। কিন্তু এটাও ঠিক যে তুমি কিসের এক্সপিরিয়েন্স করলে যদি না তুমি জিততেই না পারলে। তো এটা ঠিক যে তুমি এতবার কম্পিটিশানে পার্টিসিপেট করলে তুমি যদি জিততেই না পারো বা তুমি যদি বুঝতেই না পারো কম্পিটিশানের মধ্যে মেন মোটিভেশনটা কি, মেন ফ্যাক্টরটা কি, কম্পিটিশানে তোমাকে কীভাবে জিততে হবে। দেখো এটাই প্রচুর স্টুডেন্টদের সমস্যা হয়। কারণ স্টুডেন্টরা একভাবে প্র্যাকটিস করে যায়, কম্পিটিশানে তো ভাই আলাদাই পলিটিক্স চলে। পলিটিক্স আমি ঠিক বলবো না, আলাদাই সেন্টিমেন্টের খেলা চলে আমি বলবো। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি কীভাবে ইমোশন ডিফাইন করছো। তো এটা কিন্তু খুবই দরকার যে যখন তোমার কাছে একটা টপিক আসলো সেই টপিকটাকে নিয়ে কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আর তোমাকে কিন্তু টপিকটাকে নিয়ে রিসার্চ করতে হবে। এবার দেখো যদি তোমাকে কম্পিটিশানে এমন একটা টপিক দিয়ে দেয় তো সেক্ষেত্রে তুমি কম্পিটিশানের মধ্যে তো আর রিসার্চ করার টাইম পাবে না, কারণ তোমাকে 2 ঘন্টার মধ্যে ছবি শেষ করতে হবে। কিন্তু যদি তোমাকে ধরো তুমি একটা প্রজেক্ট করছো বা হতে পারে তোমার হয়তো এমন কম্পিটিশান যেখানে তোমাকে বাড়িতে ড্রয়িংটা রেডি করে 7 দিনের মধ্যে সাবমিট করতে হবে, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার কাছে টাইম আছে, তোমার কাছে রিসার্চ করার টাইম আছে, আমি এটাই বলবো। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো করে রিসার্চ করতে হবে। এমন নয় যে চলো ছবিটা তো পেয়ে গেছি, ঠিক আছে 7 দিন সময় আছে, লাস্ট 2 দিনে বসে কাজটা করে নেবো, ইউটিউবে সার্চ করবো, কারো না কারোর ভিডিও তো পেয়েই যাবো। এবার দেখো যখনই তুমি ওই টপিকটাকে সার্চ করবে না, জরুরি নয় যে তোমার ওই টপিকেরই হুবহু ছবি আসলো বা এমন ছবি আসলো যেটা কেউ হয়তো ভাইরাল করার জন্য খুবই সিম্পল ওয়েতে বানিয়েছে, কিন্তু তোমাকে কিন্তু আরও ভালো করে সেটাকে ভাবতে হবে। আর এটাও ঠিক যে জাজরা কিন্তু মূর্খ নয় যে হ্যাঁ তুমি একটা ইউটিউব থেকে বা গুগল থেকে তুমি একটা ছবি এঁকে দিলে, খুবই ভালো করে ছবিটা আঁকলে, খুবই ভালো করে কালার করলে, খুবই ভালো করে ক্যারেক্টার ডিফাইন করলে, খুবই ভালো করে হিউম্যান ফিগার ডিফাইন করলে, পশ্চার খুব ভালো দিলে কিন্তু জাজ এতটাও মূর্খ নয় যে সে বুঝতে পারলো না যে এই ছবিটা কোথা থেকে নেওয়া হয়েছে। কারণ আমিও অ্যাজ এ প্রচুর বই ফলো করি, আমিও ইউটিউব ফলো করি, ইভেন অনেকে আছে যারা কিন্তু অনেক বড় বড় টিচাররা আছে যারা কিন্তু খুব ইউটিউব ফলো করে, আমাকেও অনেকে ফলো করে, ইভেন ডিপার্টমেন্ট বুক ফলো করে, তাদের কাছে প্রচুর কালেকশন আছে। তো তারা কিন্তু ধরে ফেলে যে এই ছবিটা কে এঁকেছে, কার থেকে পাওয়া, তো এটা কিন্তু অনেকে ধরে ফেলে। তাই জন্য আমিও যখন তোমাদেরকে কোনো একটা ছবি দিই না, যখন দেখবে আমি এরকম চ্যানেলে যখন কোনো না কোনো একটা ছবি বানাই, কোনো একটা সাবজেক্টিভ ড্রয়িং করি, হোয়াটএভার কোনো পোস্টার ওয়ার্ক করি, তো আমার নিজস্বতাটা রাখার চেষ্টা করি, একটা নিজের স্টাইল রাখার চেষ্টা করি, নিজের একটা ইউনিকনেস রাখার চেষ্টা করি, যাতে তোমাদের সেটা হেল্প হয়। তা নয়তো তোমরা সেই ছবিটা তো করলে কিন্তু অন্য জায়গায় গিয়ে রিজেক্ট হয়ে গেলে যাতে সেটা না হয়। তবে
তবে হ্যাঁ এটা ঠিক যে অনেকে আমার ছবি করেছে তাদেরকে মানে কথা শুনতে হয়েছে, অনেকে বলেছে এটা তো ইউটিউবে করা ছবি, তুমি কেন করেছো, তুমি নিজস্ব কেন ছবি করনি। তো অনেককে এটা শুনতে হয়েছে, আমাকে অনেকে বলেছে কমেন্টে, আমাকে মেসেজও করেছে যে এরকম অনেক কেস হয়েছে। যাই হোক, কিন্তু এটা কিন্তু সত্যি কিন্তু একটা ম্যাটার যে তোমাকে কিন্তু বুঝতে হবে, তোমাকে কিন্তু একটু বলা চলে খুবই ডিপ রিসার্চ করতে হবে। তাই জন্য প্রচুর স্টুডেন্টদের এটাই গাফিলতি হয় যে তারা ভাবে যে হ্যাঁ চলো এই বইতে তো আমি এই টপিকটা পেয়ে গেছি, তো এই টপিকটাকে মানে এই বইয়ে যে ছবিটা রয়েছে এটাকে আমি হুবহু প্র্যাকটিস করবো, পুরো যেরকম ফিগার আছে, যেরকম কালার আছে, পুরো যেরকম শেপ মানে শেড রয়েছে সমস্ত কিছু আমি হুবহু করে নেব, করে আমি কম্পিটিশানে লাগিয়ে দেবো। আর অবভিয়াসলি বইতে তো এত সুন্দর করে করেছে মানে কম্পিটিশানে করলে আমি ফার্স্ট হয়ে যাবো। কিন্তু তুমি ভাবো তুমি এত ভালো করে ছবিটা আঁকলে কিন্তু তুমি জিততে পারলে না, ইভেন তুমি ফার্স্ট কি সেকেন্ড আর থার্ডও হলে না, কারণ জাজ ভাববে যে ভাই এই ছবিটা তো বইতে করা, ও তো ভাই ওইটাই হুবহু করে দিয়েছে, তো একে কেন আমি জেতাবো। আমি এমন কাউকে জেতাবো যে ইউনিকভাবে কাজ করেছে, যে বুঝেছে কনসেপ্টটা, নাকি সে মুখস্থ করে চলে এসছে। এটা কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। এটা দেখো আমি খারাপ বলবো না, কারণ কিছু কিছু টিচার না মনে করে যে একটা স্টুডেন্টকে খুব কনসেপচুয়াল হতে হবে, কিন্তু আমি মনে করি যে হ্যাঁ একটা বয়স থাকে যে অতটা টাইমে তুমি মুখস্থ করছো বা তুমি একটা বইকে রেফারেন্স হিসাবে ইউজ করে তুমি কম্পিটিশনে ড্রয়িং করছো, ঠিক আছে আমি তোমাকে জিতিয়ে দিলাম, বা আমি তোমার বুঝলাম যে হ্যাঁ তুমি টপিকটা বুঝেছো বলেই তো তুমি ওই বইয়ে ওই ছবিটা তুমি আঁকতে পেরেছো, নয়তো তোমার মাথায় আসতো কী করে যে ওই ছবিটা ওই মিনিংটাকেই ডিফাইন করছে। তো এটাও কিন্তু একটা ব্যাপার যে তোমার মধ্যে কিন্তু এই কনসেপ্টটা বিল্ড হয়েছে কিনা সেটাও কিন্তু বোঝা যায় যে তুমি ওই টপিকটা কীভাবে এঁকেছো। কিন্তু এটা ঠিক যে কিছু টিচাররা মনে করে যে ভাই প্রচুর কনসেপচুয়াল হতে হবে একজন স্টুডেন্টকে, তাকে ইউনিকভাবে কাজ করতে হবে। দেখো এটা ফাইন আর্টসের এক্সামে হলো সেটা মানা যায়, কিন্তু একটা সামান্য কম্পিটিশানে তুমি এত ডিটেলসে দেখবে, এটা এনিওয়ে ছাড়ো, এটাকে নিয়ে আমি বেশি কী বলবো। দেখো আমিও এটা করি ঠিকই, কিন্তু আমি বড়দের যখন কম্পিটিশানকে জাজ করি তখন করি, ছোটোদের ক্ষেত্রে আমি এটা অত বেশি দেখি না। তবে এটাও ঠিক যে আমার মনে হয় যে স্টুডেন্টদের না এখন থেকেই প্রচুর বেশি মাথা খাটানো দরকার যে হ্যাঁ আমি কোন ছবিটা করছি সেই ছবিটার মধ্যে ইউনিকনেস আছে কি না, সেই ছবিটা পুরোপুরি কপি করেছি কি না, তো সেটা বোঝার। তো দেখো আমরা ছোটোবেলায় এরকম করেছি, তখন অত বেশি ধরা পড়তাম না, কিন্তু এখন অনেক বেশি জেনারেশান চেঞ্জ হয়েছে, মানুষ অনেক বেশি আপডেট হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু প্রচুরজন ধরা পড়ে। তাই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যখন তোমার কাছে একটা টপিক আসলো তুমি টপিকটাকে ভালো করে বোঝো, তার থেকে শুরু করে তুমি টপিকটাকে নিয়ে একটুখানি রিসার্চ করো, তুমি গুগলে সার্চ করো, গুগলে এটা সার্চ করো না যে হ্যাঁ এই টপিকের ড্রয়িং আছে কিনা, সেক্ষেত্রে তুমি ড্রয়িং তো পেয়ে গেলে এবার তুমি ওটাই করে দিলে, ওটা কিন্তু করো না। তুমি টপিকটা পাওয়ার সাথে সাথে তুমি দেখো যে এই টপিকের অ্যারাউন্ডে কোনো রিসেন্ট রিপোর্ট এসছে কিনা, হতে পারে যে তোমার টপিকটা এমন কিছুর ওপর বেস করে, সেটার উপর কোনো পলিটিক্যাল থিংয়ের ওপর বেস করে, সেটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো একটা এমন ইনসিডেন্টের ওপর বেস করে, বা হতে পারে কোনো রিয়েলিটি বেসড হয়তো কোনো টপিক, তো সেক্ষেত্রে তোমার রিয়েল লাইফে এটার ওপর কোনো নিউজ এসছে কিনা, কোনো রিপোর্ট এসছে কিনা, তো সেটাকে অবজার্ভ করো, সেটাকে কালেক্ট করো ফার্স্টে। তো এটা কিন্তু খুবই দরকার যে তোমাকে কালেকশান রাখতে হবে যে ওই টপিকটার সম্বন্ধে তুমি কী কী রিপোর্ট পাচ্ছ। এরপরে তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি এত এত রিপোর্ট তো পেয়ে গেলাম, এবার তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে তুমি ক্যারেক্টারকে কীভাবে ডিফাইন করবো। তবে কিছু কিছু ছবি থাকে, ধরো তুমি নিউজ পেপার থেকে কিছু ছবি পেয়েছো, সেখানে তুমি অটোমেটিক কিছু ক্যারেক্টার পেয়ে গেলে, তুমি এবার ওর মধ্যে থেকে বেশ 2-3টে ক্যারেক্টারকে ডিফাইন করলে, কারণ আমি অলরেডি বলেছি কম্পিটিশনের ড্রয়িংয়ে কিন্তু বেশি ক্যারেক্টার ডিফাইন করবে না। ইভেন আমার মনে হয় যে বেশি ক্যারেক্টার ডিফাইন করা উচিতও নয়, যে কোনো সেটা কম্পিটিশান হোক বা সেটা তোমার নিজস্ব প্রজেক্ট হোক, কারণ যদি তুমি প্রচুর মানে ক্যারেক্টার ডিফাইন করো না, তো সেক্ষেত্রে কী হবে যে ছবিটা না প্রচুর বেশি মানে কী বল মানে ঘেঞ্জি হয়ে যাবে, যে হ্যাঁ যে দেখবে তার যেন মনে হবে যে সে এত কিছু কেন ডিফাইন করেছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে মানে তুমি না একটা সামান্য জিনিসকে রাখার চেষ্টা করে, তুমি ব্যাকগ্রাউন্ডকে খুব ভালোভাবে ডিফাইন করলে সেটা ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার প্রচুর দেবে না, নয়তো মনে হবে যে ভাই বোর ফিল করাবে, মানে তোমার নিজের আঁকতেও বোর ফিল হবে, আর যে দেখবে তারও মনে হবে যে ভাই প্রচুর ঘিঞ্জি করে দিয়েছে, প্রচুর এমন ডিটেল দিয়ে দিয়েছে আমি দেখতেই পাচ্ছি না, মানে কোনটাকে ফোকাস করবো কেউ বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে এটা যেন না হয়, তো তাই জন্য ক্যারেক্টার কম দাও, কিন্তু ক্যারেক্টারগুলোকে এমনভাবে ডিফাইন করো যেটা প্রচুর বেশি মিনিং দেবে, কিন্তু সেটা লেস ক্যারেক্টার মানে কম ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো আমাদের বুঝতে হবে যে হ্যাঁ টপিকটা তো দিল, টপিকের মধ্যে দিয়ে তুমি কি মেসেজ দিচ্ছ বা তুমি এমন কি ছবি ফুটিয়ে তুলছো যেটা বাকিদের থেকে আলাদা হবে। বা দেখো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো একটা ফুচকাওয়ালার আমাকে ছবি আঁকতে দিল, এবার দেখো তোমরা বলবে দাদা ফুচকাওয়ালার ছবিটা তো খুবই সিম্পল, এটা তো কোনো রিসেন্ট বা রিয়েল লাইফ বেস তো না, ফুচকা বিক্রি হচ্ছে এটা তো রিয়েল লাইফের হয়, কিন্তু এটার মধ্যে তো কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট নেই বা এমন কিছু নেই যেটা মানে প্রচুর ভাইরাল টাইপের বা প্রচুর এমন কিছু যেটা আকর্ষণ করবে। তোমরা অনেকেই বলবে তাহলে ফুচকাওয়ালার মধ্যে আমি কী আঁকবো, যে হ্যাঁ ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, তার সামনে 4-5জন বা 2-3জন দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে আরও কিছু ভিড় রয়েছে, দেখো ভিড়টাকে আমি খুবই হালকা করে করব, কিন্তু সামনে মেন ফিগার আমি হয়তো 2-3জনকে করবো বা 2জনকেই করবো, যে 2জন ফুচকা খাচ্ছে আর 1জন ফুচকা দিচ্ছে, এটা অবভিয়াসলি ফুচকাওয়ালা বলে কথা। তো
এটা তো আমি অবভিয়াসলি করলাম, কিন্তু তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি এই টপিকটার মধ্যে এমন কি সিন ডিফাইন করবো যেটা অবভিয়াসলি প্রচুর অ্যাট্রাকশান আনবে, প্রচুর অ্যাটেনশান গেইন করবে। তো তুমি করতেই পারো যে হয়তো কোনো একজন স্টুডেন্ট সে মায়ের সাথে হয়তো স্কুল থেকে বাড়ি ফিরছে, পিঠে ব্যাগ রয়েছে, তো সে ফুচকা খাওয়ার জন্য চাইছে, তো সে ফুচকা খাচ্ছে। দেখো অবভিয়াসলি দেখো ফুচকা বা এরকম ধরো আইসক্রিমের দোকান, আইসক্রিমের স্টল, তো এখানে না বেশিরভাগ কী হয় যে বাচ্চারা অ্যাট্রাক্ট হয়। তো তুমি যদি দেখিয়ে দাও যে হ্যাঁ কিছু বড়রা খাচ্ছে, তো সেটা খুবই কমন ব্যাপার হবে। তো সেক্ষেত্রে যদি তুমি এই ফ্যাক্টরগুলো যদি ইউজ করা যায়, হ্যাঁ একটা বাচ্চা খাচ্ছে, তো সেটা কিন্তু প্রচুর ভালো কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। জাজ ভাববে যে হ্যাঁ তুমি খুব ভালো করে টপিকটা বুঝেছো। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তার জন্য কিন্তু তোমাকে চারপাশে দেখতে হবে। হতে পারে যে তুমি নিজে ছোট, তুমি হয়তো অত বেশি ফোকাস করছো না, কিন্তু অবভিয়াসলি তুমিও যখন স্কুল থেকে বাড়ি ফিরছো তখনও বোঝার চেষ্টা করছো তোমার চারপাশে কী চলছে। তো এইগুলো কিন্তু ফোকাস রাখাটা কিন্তু খুবই দরকার, এগুলো অবজার্ভ করা কিন্তু খুবই দরকার। অবভিয়াসলি যারা ধরো বড় তাদেরকে কিন্তু অবভিয়াসলি এই অবজারভেশনগুলো কিন্তু করতে হয়। প্লাস হয়তো এরকম হতে পারে যে মা চাইছে না যে সে ফুচকা খাবে, তো মা কী করছে যে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো বাচ্চা চাইছে না আমি খাবো, তো এইভাবে সেও লেগে পড়েছে। তো এরকমও সিনটা কিন্তু তুমি করতে পারো যে এরকমভাবে একটা ডিফাইন করলে, একটা ক্যারেক্টার, একটা স্টোরিকে ডিফাইন করলে। এটা কিন্তু খুবই দরকার যে যখন তুমি একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের যখন তুমি একটা টপিক পেয়েছো, তো তুমি তার মধ্যে ইমোশন কী ডিফাইন করছো, তুমি একটা স্টোরি লাইন কী ডিফাইন করছো, স্টোরি লাইন ডিফাইনটা যদি তুমি ভালো করে করতে পারো না, তাহলে কিন্তু তোমার ড্রয়িংটা প্রচুর বেশি অ্যাট্রাকশন বিল্ড করবে, প্রচুর জনের অ্যাটেনশন গেইন করবে। এটা কিন্তু করাটা কিন্তু খুবই দরকার। এরপরে আমি যেটাকে নিয়ে কথা বলবো, দেখো আমি অলরেডি কথা বললাম যে হ্যাঁ তোমাকে রিয়েল লাইফ ইনসিডেন্ট খুঁজতে হবে, যে ওই টপিকের অ্যারাউন্ডে যদি তোমার টপিক এমন আসে যেখানে হয়তো ওরকম কোনো ইনসিডেন্ট নেই, তো তোমাকে ভাবতে হবে যে এর মধ্যে তুমি সিম্পলভাবে কীভাবে স্টোরি লাইন ডিফাইন করবে, তুমি ক্যারেক্টারের মধ্যে কীরকমভাবে স্টোরি লাইন ডিফাইন করবে, প্লাস ক্যারেক্টারের এক্সপ্রেশন বিল্ড করা কিন্তু খুবই দরকার। এরকম যে আমি বললাম না যে মা চাইছে না যে হ্যাঁ মেয়ে ফুচকা খাবে, রাস্তার এই সমস্ত উৎপটাং জিনিস খাবে না, এরকম ব্যাপার, তো মেয়ে চাইছে না আমি খাবো, তো মেয়ের মুখ একটুখানি খুবই রাগি রাগি হয়ে রয়েছে, মাও খুব রেগে রয়েছে, তো সে কীরকমভাবে টেনে নিয়ে যাচ্ছে, তার পশ্চার, তার এক্সপ্রেশন কীরকম হবে, তো সেইগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তোমরা নিজেরাও চেষ্টা করবে যে হ্যাঁ আমি নিজেই বাড়িতে ওই ক্যারেক্টারটা হয়ে একটুখানি নিজের ফেসের এক্সপ্রেশন দিলাম বা হাতের এক্সপ্রেশন দিলাম, তো সেটা কিন্তু আরও ভালো হয়। কারণ আমি অলরেডি যখন আমি হিউম্যান ফিগার স্টাডি করাচ্ছিলাম তোমাদের বলছিলাম যে তোমরা নিজেরা কিন্তু নিজেদেরকে অ্যাজ এ মডেল বানিয়ে কিন্তু স্টাডি করা, কারণ তুমি চারপাশে অত বেশি পাবে না, তুমি অত বইতে কিন্তু অত ফিগার পাবে না যে তুমি প্র্যাকটিস করতে পারো। তোমার কাছে হয়তো ম্যাক্সিমাম 25 থেকে 30টা ফিগার আসবে, কিন্তু তোমাকে আরও ডিফারেন্ট এক্সপ্রেশন কিন্তু স্টাডি করতে হবে, তোমাকে কিন্তু ডিফারেন্ট ফিগার স্টাডি করতে হবে ক্যারেক্টার বিল্ডের জন্য। তো এটা কিন্তু খুবই দরকার। তাই জন্য ক্যারেক্টারাইজেশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, দেখো ব্যাকগ্রাউন্ড তো তুমি ইজিলি করে দিলে যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে বাড়ি রয়েছে বা কিছু হয়তো একটা দোকানের সাইট করে দিলে এরকমভাবে হয়ে গেল, কিন্তু ক্যারেক্টার ডিফাইনটা কিন্তু খুবই দরকার। তাই জন্য একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে কনসেপ্ট বিল্ড করতে হলে কিন্তু তোমাকে ক্যারেক্টার বুঝতে হবে, প্লাস তোমাকে স্টোরি লাইন বুঝতে হবে। অ্যাট দি এন্ড যেটা বলবো সেটা হচ্ছে কালার এফেক্ট। দেখো কালারের মধ্যে দিয়ে কিন্তু ইমোশন বিল্ড করাটা কিন্তু একটা খুবই মেজর ফ্যাক্টর। এবার দেখো তোমরা অনেকে বলবে যে নর্মালি এই যে ফুচকাওয়ালার কথা বললাম সেক্ষেত্রে তো আমি জাস্ট নর্মাল কালার করবো, যেমন একটা ফিগারের কালার হয় অবভিয়াসলি, কিন্তু যখন তোমার কোনো একটা এক্সিবিশনে ড্রয়িং করছো বা যখন কোনো একটা পোস্টার ওয়ার্ক করছো, তো সেক্ষেত্রে কিন্তু আমার কালারটা কিন্তু প্রচুর ম্যাটার করে। কালারের মধ্যে দিয়ে কিন্তু একটা ইমোশন ম্যাটার করে, যে হ্যাঁ হতে পারে যে কোনো খুবই খারাপ দৃশ্য তুমি তুলে ধরেছো, তো সেক্ষেত্রে তুমি একটুখানি রেড কালারকে ইউজ করলে, একটুখানি এমন কালার ইউজ করলে যেটা প্রচুর কী বলবো মানে প্রচুর এমন ফিল দেবে যে হ্যাঁ সেটা ভালো নয়, খারাপ কিছু। তো সেক্ষেত্রে একটা রেড কালারের ইম্প্যাক্ট দিলে, একটুখানি ডার্ক করে কালার করলে, তোমাকে ডার্ক লাইট এগুলো কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ তুমি হয়তো কোনো খুশির কোনো একটা সিনকে ডিফাইন করছো, তুমি একটুখানি লাইট কালার করলে সেটা বা ইয়ালো হতে পারে বা এমন কিছু কালার হতে পারে, যে তুমি এমন কোনো ড্রয়িং করছো যেখানে তুমি নেচারকে নিয়ে ডিফাইন করছো, সেক্ষেত্রে তুমি গ্রিন কালারকে একটুখানি ইউজ করলে, গ্রিনের ওপর বেস করে তুমি কালারটাকে ডিফাইন করলে। কখনো কী হয় যে কোনো একটা ড্রয়িংয়ে না একটা কালারকে ইউজ করে, মানে একটা কালারের ওপর বেস করে কিন্তু করা যায় যে হ্যাঁ তুমি গ্রিনে ডিফারেন্ট শেড দিয়ে তুমি পুরো ড্রয়িংটা শেষ করলে। আমরা কিন্তু এরকম ছবি প্রচুর করেছি, তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্টে গেলেই দেখতে পাবে। মেনলি কী হয় যে একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের আমাদের মাথায় রাখতে হবে যে তুমি ইমোশনকে কীভাবে ডিফাইন করছো, খুবই সিম্পল ওয়েতে কীভাবে ডিফাইন করছো। কখনো কী হয় যে কালার কিন্তু খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে ইমোশনকে ডিফাইন করার জন্য। তাই জন্য এটা কিন্তু খুবই মাথায় রাখতে হবে যে তুমি কী কালার ইউজ করছো। তোমার কালারটাও কিন্তু কখনো কম্পোজিশনকে বিল্ড করে, কখনো খুবই সামান্য কালার, তোমাকে প্রচুর রিয়েলিস্টিক কালার দিতে হবে না। তোমার পাশে একজন খুবই রিয়েলিস্টিক কালার করছে, তুমি জাস্ট দুটো কালারের মিক্সিং করে একটা কম্পোজিশন করে দিলে, তোমারটাই কিন্তু নজরে দেবে, কারণ একজন জাজ ভাবে যে ভাই এ তো রিয়েলিস্টিক কাজ করেছে, এর কাছে তো ইজিলি সেটা করে দিল, কিন্তু ও ইউনিক কী করলো, ইউনিক তো তুমি করলে, কারণ তুমি দুটো কালারকে ইউজ করে ডিফারেন্ট শেড বিল্ড করে তুমি কালার করে তুমি কম্পোজিশনটাকে বিল্ড করে, তো তোমার ছবিটার উপর কিন্তু অ্যাটেনশন বেশি দেবে। এটাই কিন্তু বুঝতে হবে যে একটা জাজ বা একটা মানুষ
পাবলিক, নর্মাল পাবলিক যে হয়তো ছবি সম্বন্ধে অত ভালো বোঝে না, সে কালারের আইডিয়া নেই বা সে হয়তো আর্টিস্টও নয়, তো সে তোমার ছবিটার ওপর কীভাবে আকর্ষিত হবে, তো সেটা বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য এই স্টেপগুলো না ভালো করে ফলো করবে যে হ্যাঁ একটা টপিক তো পেয়েছি, কিন্তু টপিকের মধ্যে কনসেপ্ট কীভাবে বিল্ড করবো, স্টোরি লাইন কীভাবে বিল্ড করবো, কালারের ইমোশন কীভাবে বিল্ড করবো, সেটা বুঝতে পারলে তোমার কাছে কঠিন কিছুই হবে না কোনো কিছু ডিফাইন করা। তো আজকে আমরা খুবই সিম্পলভাবে মানে ডিসকাশন করলাম, তবে হ্যাঁ এটা তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যখন তোমরা একটা এক্সাম্পল স্টাডি করবে। তার জন্য আমি বলবো যে তোমরা পোস্টার ড্রয়িং প্লেলিস্ট, সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্টে যে কোনো ভিডিও ওপেন করো, তার অডিওটা শোনো, কীভাবে কাজটা কমপ্লিট করেছি সেটা ভালো করে দেখো, তোমরা ইজিলি জানতে পারবে। তবে হ্যাঁ আজকে বিদায় জানাচ্ছি, আজকে আমরা এইগুলো ডিসকাশন করলাম, এরপরে আরও ডিসকাশন হবে, কারণ সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে যে মোটিভেশনটা আছে সেটা আমরা ফিল করবো, অনেক কিছু আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।